হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া মহারাজ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো আমির খানের ছেলে জুনেদ খান। তাছাড়া রয়েছে শালিনী পান্ডে, শর্বরী ওয়াগ এবং অ্যান্টাগনিস্টের ভূমিকায় এখানে রয়েছে জয়দীপ আলাওয়াত। কেমন হলো এই সিনেমাটা তার আগে বলা উচিত, এত কন্ট্রোভার্সি কেন? কোনো সব কিছু ভুলে যান। এই সিনেমার যেই কনসেপ্টটা নিয়ে সিনেমাটা বানানো হয়েছে, পরিষ্কার কথা প্রত্যেকটা ভারতবাসীর এই সিনেমাটা দেখা উচিত। সেটা ভালো কি খারাপ সেটা আমি পরে আলোচনা করব, তবে বিষয় যেটা নিয়ে কথা বলেছে সেটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর অ্যাটলিস্ট জানা উচিত। এবং কি কোন জায়গা থেকে আমরা আজ এই জায়গায় এসেছি, তার পেছনে কোন মানুষের একটা বড় অবদান ছিল, সেটা কিন্তু এই সিনেমাটার উদাহরণ হিসাবে দেখিয়েছে। সেই গল্পটা কিন্তু বলার চেষ্টা করেছে। তো সেখানে এই ধর্মের গোড়ামি হোক বা ধর্মের ভীরতা হোক, যেটা বলা যায় যে মিঠুন চক্রবর্তী যেমন ওই ও মাই গডে বলেছিলেন, দে আর নট গড লাভিং পিপল, দে আর গড ফিয়ারিং পিপল। সে এই জিনিসটার কনসেপ্ট কোন সময় থেকে হয়ে আসছে, এবং ওই সময় 1862 সালে ওই সময় যে মহারাজা যে লটা হয়েছিল, মানে ওই সময় যে কেসটা হয়েছিল, সেটা কিসের ভিত্তিতে, সেটা কিন্তু এই সিনেমাটা গল্পটা বলে দেয়। তো বেসিক্যালি এটাই গল্প, যে এই গল্পটার মধ্যে ওই সময় প্রি ইন্ডিপেন্ডেন্স সময় তখন একজন ধর্মগুরু ছিল। সেই ধর্মগুরু ধর্মের নামে ধর্মকে ভুলভাবে ব্যবহার করে মহিলাদের কীভাবে শোষণ করত, তাদের সঙ্গে সম্ভোগ করত, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল একজন রিপোর্টার। সেই রিপোর্টারের সাথে তার লড়াই, ধর্মের মানে আস্থার উপর মানে সেটাকে ভরসা করে লোককে ভুল বুঝিয়ে, লোককে ব্রেন ওয়াশ করিয়ে এই লোক মানে এই রিপোর্টারের বিরুদ্ধে সে কীভাবে লড়েছিল, বা বলা যায় কীভাবে তার এগেনস্টে সবাইকে লাগিয়ে দিয়েছিল, এবং সেখান থেকে রিপোর্টার কীভাবে আইনের পথে এবং সবার সামনে সেই ধর্মগুরুর যে ভুল পদক্ষেপ এবং যার যে এই যেইটা দেখাচ্ছে সেটা যে ভুল, সেটা কীভাবে সে প্রমাণ করতে পেরেছিল বা আদৌ পেরেছিল কি না, সেটা নিয়ে এই সম্পূর্ণ সিনেমাটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। প্রথম কথা, সিনেমার পজিটিভ দিক ডেফিনেটলি আছে। এটা ওয়াইড এফএ ব্যানারের সিনেমা, এবং তারা এই কনসেপ্টটাকে নিয়েছে, তার জন্য একটা বড় সাহস কিন্তু প্রয়োজন এইটাকে দেখানোর জন্য। তো সেদিক থেকে বলতে গেলে সিনেমার মধ্যে পজিটিভ দিক হলো ডেফিনেটলি গল্পের আইডিয়া, কারণ যেই গল্পটার উপর বেস করে এই মানে যেই ঘটনাটার উপর বেস করে এই গল্পটা করা হয়েছে, সিনেমাটা করা হয়েছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়বস্তুটাই হলো এই সিনেমার প্রধান বিষয়। আমির খানের ছেলে এখানে লিড করছে সেই সিনেমা, এবং সেটা কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, সেটা জেনে হয়তো লোকে সিনেমাটা দেখতে যাবে, বাট এর ট্রিলার টিজার কেউ কিছু দেখেনি। কিন্তু কেন সিনেমাটাকে এইভাবে আনলো? কারণ ওই বিষয়বস্তুটার জন্য। এই বিষয়বস্তুটা ডেফিনেটলি এই সিনেমার পজিটিভ দিক। দ্বিতীয় বলবো, পারফরমেন্স দিক থেকে আমার একজনের পারফরমেন্স ভালো লেগেছে, সেটা হলো জয়দীপ আলাওয়াত। চুপচাপ থাকে, হালকা একটা ইভিল হাসি তার মুখের মধ্যে থাকে, জাস্ট ফাটিয়ে দিয়ে গেছে, পুরো সিনেমা ডমিনেট করেছে জয়দীপ আলাওয়াত। অসাধারণ তার পারফরমেন্স। তার ক্যারেক্টার যেরকম লেখা হয়েছে সেটা হয়তো খুব বেশি মানে বাহবা দেবো সেই ক্যারেক্টারটা প্রতি তা না, বাট তার পারফরমেন্স সেখানে কিন্তু লাজবাব ছিল, এটা অবশ্যই বলতে হবে। এবং সিনেমার বেশ কিছু জায়গায় ডায়লগ, খুব ভারী ভারী কিছু ডায়লগ, এবং ক্লাইম্যাক্সে যে পোর্শনটা আছে সেখানে যে জুনেদ খানের মনোলগটা আছে, জুনেদ খানের ব্যাপারে আমি পরে বলছি, বাট যে মনোলগটা ডেফিনেটলি ভালো। এবং সেখানে তার একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে সংস্কৃত কিন্তু সবাই বোঝে না, সেটাকে আমরা অনুবাদ করে বোঝাতে চাই, তো সেটাকে ট্রান্সলেট করুন, ট্রান্সক্রিপ্টেড করবেন না। এটা খুব সুন্দর একটা কিন্তু ডায়লগ, যেটা আমার মনে হয় পূর্বে বহু সময় ধরে এর মিসইউজ হয়ে এসছে, আজ সেগুলো আস্তে আস্তে লোকের সামনে উঠে আসছে। তাই হয়তো এই সিনেমাটা নিয়ে এত ঝামেলা, বা সেই সময়টা যে তাদের যে কী ধরন তারা করেছিল বা কী কাজ করেছিল তার সবার সামনে বেরিয়ে যাবে, এই লজ্জাটা হয়তো এই সমস্ত মানুষদের আজ রাস্তায় নামিয়েছে যে এই সিনেমাটাকে ব্যান করা উচিত। আমার প্রথম এটা মনে হচ্ছে। দ্বিতীয় কারণ হলো ডেফিনেটলি সিনেমার লিড ক্যারেক্টার হলো আমির খান পুত্র জুনেদ খান, সেটাও একটা কারণ এর সাথে যোগ করা যায়। তো ডেফিনেটলি এর যে ডায়লগগুলো রয়েছে সেগুলো খুব ভালো। এছাড়া প্রিমিয়ামনেস কাজটার মধ্যে মোটামুটি আমার মনে হচ্ছে গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার অ্যাভারেজ মনে হয়েছে, এইটুকু আমি বলতে পারি। তবে সিনেমার কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু খারাপ দিক রয়েছে, শুধু এই কনসেপ্টটা ভালো হয়ে গেছে, বাকি এর যে প্রেজেন্টেশন, এর স্ক্রিন প্লে, সেগুলো কিন্তু খুব একটা বেশি ভালো না, সেগুলো বেশি এনগেজিং না। প্রথম কথা তো কোনো ক্যারেক্টার এখানে ভালোভাবে এস্টাবলিশ হয় না। শালিনী পান্ডে এবং
জুনেদ খানের যে সম্পর্কটা, তার উপর বেস করে যে গল্পের যে মূল দিকগুলো যে আগাচ্ছে, সেখান থেকে যে একটা রাস্তা খুঁজে আসছে, সেটাকে তো ভালোভাবে আগে বিল্ড আপ দিতে হবে এই সম্পর্কটাকে, তাহলে তো আমরা ফিল করব। তো সেই ফিলিংসগুলো কিন্তু একেবারেই হয় না, খুবই কম প্রশ্ন রাখা হয়েছে, খুবই মানে সেটা ওয়ার্ক করে না। তার থেকেও আরও বাজে হলো এখানে শর্বারি ওয়াক, তার পারফরমেন্স এবং সঙ্গে তাদের কেমিস্ট্রিটা, জুনেদ খান আর শর্বারি ওয়াক জোর করে ফোর্সফুলি ওটা মনে হয়েছে। এবং ওই সিটি মেরে মেরে ডাকা আমার মনে হয় না ওই সময়ে মহিলারা, সে যতটাই এরকম ধরনের মহিলা হয়ে থাকুক, মানে যাকে যা ইচ্ছা বলে দিই, কিন্তু আমার মনে হয় না সময়কালটা ঠিকঠাক যে একজন সিটি মেরে এই কাজগুলো করবে। তো এইগুলো ফোর্সফুলি করা হয়েছে, কাজের সাথে একেবারে বেমানান হয়ে গেছে। এবং কিছু এখানে এত গর্জাস ব্যাপারটা দেখাচ্ছে, মানে আজকের মথুরা দেখলে আমার যেরকম মনে হয় কালারফুল একটা জায়গা, ফেস্টিভ্যাল যেরকম হয়, এত মানে গর্জাস লাগে ব্যাপারটা দেখে, মনে হয় না একটা ব্রিটিশ রাজ রয়েছে, ব্রিটিশের মানে এখানে কোর্ট রয়েছে যেখানে বম্বের ঘটনা, সেই বম্বেটাকে আমার ঠিকঠাকভাবে এখানে এমনভাবে দেখানো হলো। এরাটাকে হয়তো কিছু জায়গায় মানে আর্ট ডিরেকশন আমার ভালো লেগে গেছে, কিন্তু সেখানে ব্রিটিশদের ভূমিকা কোথায়, সেখানে ব্রিটিশ কোথায়? ব্রিটিশরা সেখানে হিন্দিতে হয়ে কথা বলছে, এবং যার যেখানে বসে আছে ব্রিটিশরা সেখানে মনে হচ্ছে জোর করে তাদের বসিয়ে রেখেছে, এবং ডমিনেন্স পুরো ভারতীয়দের হাতে রয়েছে। তো এইগুলো আমার একটা অদ্ভুত লেগেছে এই সিনেমার মধ্যে। তাই প্রেজেন্টেশন ওয়াইজ সিনেমাটা খুব একটা ভালো না, রাইটিং ওয়াইজ খুব একটা ভালো না, খুব ভালো ক্যারেক্টারগুলো এখানে জমে ওঠেনি। এই যে লড়াইটা ফিল করা যায় না। জুনেদ খানের পারফরমেন্স এখানে ভালো না, কারণ প্রচুর ভালো ভালো ডায়রেক্ট রয়েছে, জুনেদ খানের গলাতেও রয়েছে। তার একটা জায়গা আছে, মানে জয়দীপ আলোয়ার যেইখানে তাকে পুজো করা হয়, তাকে দেবতা হিসাবে মানা হয়, সেই মহলের দরজা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু সে জুনেদ খান একটা ফটো নিয়ে আসবে, ঠাকুর ভগবানের ফটো, যে ভগবান তো আমাদের সঙ্গেই আছে, আমাদের সঙ্গেই চলছে, তার জন্য কেন আমাদের এই জায়গায় যেতে হবে যেখানে একজন এরকম খারাপ কাজ করছে? আমরা তো এখানেও পুজো করতে পারি, সেটা ভক্তির উপর ব্যাপার, আমরা কোথায় করবো। এখানে এরকম প্রচুর ভালো ভালো ডায়লগ রয়েছে, ভারী ডায়লগ, যেগুলো জুনেদ খানের গলায়, কিন্তু সেগুলো যেহেতু তার পারফরমেন্স ভালো না, এক্সপ্রেশন ভালো না, তার জন্য সেগুলো খুব একটা ওয়ার্ক করে না। সিমিলারলি এটা ক্লাইম্যাক্সে গিয়েও পড়েছে এর ছোঁয়া, যে তার পারফরমেন্সের থেকে সেই জিনিসটা বেরিয়ে আসছে না। দারুণ ডায়লগ রয়েছে ক্লাইম্যাক্সে, ফাটাফাটি ডায়লগ রয়েছে, কিন্তু সেখানে ইমোশনাল করে দেওয়ার মতো কোনো সেরকম পারফরমেন্স জুনেদ খানের ভেতর থেকে আমি দেখতে পাইনি। তো সিনেমাটা ইমোশনালি যেই দিকটাকে টানতে পারতো, এই সম্পর্কটার উপর বেস করে যেটা গল্পটা এগোতে পারতো, সেই দিকেও না এগিয়েছে, না এখানে পারফরমেন্সটা ভালো করেছে। বাকিদের পারফরমেন্সও এখানে খুব একটা যে ভালো তা না, শুধু জয়দেব আলাবাতের পারফরমেন্স এখানে ভালো। এছাড়া যদি বলি, সিনেমাটায় অ্যাট এ টাইম কিছুটা সময় ড্র্যাগ হচ্ছে মনে হয়, কিছু ইনসিডেন্ট এমন ঘটে, হঠাৎ ঘটতে থাকে, এবং প্রচুর ইনসিডেন্ট ঘটে যায়, কিন্তু তার পেছনে মেন যে প্রোটাগনিস্ট, তার ভূমিকা কী, তার এক্সপ্রেশন কী, তার মনের ভাবনা কী, সেইগুলো আমাদের কাছে প্রকাশ হয় না। তাই যেহেতু এই ক্যারেক্টারটা ভালোভাবে লেখা না, এর ব্যাপারে আমরা ভালো কিছু জানতেও পারছি না, প্রেমটা যদি ভালোভাবে বিল্ড আপ নাও হয়, তবুও এই মানুষটার যে ক্রাইসিস, তার যে লড়াইটা, সেটা আমরা অনুভব করতে পারছি না যতক্ষণ না তাকে ভালোভাবে লেখা হচ্ছে, যেই প্রবলেমটা এই সিনেমার মধ্যে আমার দেখে মনে হয়েছে। এছাড়া আরও অনেক দিক আছে যেগুলোকে ছোটো ছোটো দিক হিসাবে বলা যায়, যেরকম কিছু মানে এখানে জিনিস এমনভাবে দেখানো হচ্ছে যেটা মনে হয় না যে সেটা 1962 বা তার আগে ওই সময়কার ঘটনা হিসেবে হতে পারে। মহিলারা কেন এই বাবা বা বলা যায় এরকম একদম ফেক ধর্মগুরুর প্রতি এরকম আসক্ত, কেন ব্রেন ওয়াশ হচ্ছে, কীভাবে করা হচ্ছে ব্রেন ওয়াশ? আমরা মেনে নিচ্ছি মহিলারা ওই সময় ডমিনেন্সে থাকতো, কোনো রকমে সেখানে ওই সময় মানে বিবাহ এইগুলো চালু হয়েছিল, সতীদাহ প্রথা সেগুলো বন্ধ হয়েছিল, কিন্তু সেখানে মহিলাদের যে তাদের যে ভয়েস, সেটা বলে ওঠা, কারণ সেই ভয়েসটা যখন একটা সময় গিয়ে রেইজ হবে, সেই রেইজ হওয়া ভয়েস এবং তার আগে যে চেপে থাকাটা, সেটা কোনোভাবে কিন্তু ফিল করা যায় না, সেটা কোনোভাবে কিন্তু ব্যালেন্স হয় না। কেন তারা চুপ করেছিল, কেন তারা এখন প্রতিবাদ জানালো, এবং এই জিনিসটা না খুব ব্যালেন্সভাবে হয়নি। তাই রাইটিং লেভেলেই আমার মনে হয় অনেক খামতি থেকে গেছে, যেইগুলো স্টোরি ডেভেলপের ক্ষেত্রে আমার মনে হয় আরও প্রয়োজন ছিল। এরকম অজস্র দিক রয়েছে যেগুলো এই সিনেমার মধ্যে খারাপ দিক। আমি বলবো সিনেমাটা অন্তত কনসেপ্ট ওয়াইজ একবার দেখতে পারেন, সিনেমার থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখবেন না। আমার কাছে সিনেমাটা খারাপ সিনেমাই হতো, কিন্তু যেহেতু এই কনসেপ্ট ভালো, জয়দীপ আলাওয়াতের পারফরমেন্স ভালো, আমি তার জন্য এটাকে একটা অ্যাভারেজ সিনেমা বলবো। আমি 2.5 দেবো আউট অফ 5 বলবো। একবার নেটফ্লিক্সে গিয়ে দেখুন, দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মহারাজ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।